तुम जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो सीता की আমাদের সামনে অনেক বড় লড়াই, অনেক বড় সংগ্রাম, কিন্তু সারা দেশ জুড়ে আজকে এটা আলোচনা শুরু হয়ে গেছে যে অনেক দেখা হলো এবার মোদী নয়, এবার রাহুলজির নেতৃত্বে এই ভারতবর্ষ সরকার করুন। আমি দায়িত্ব নিয়ে বলছিলাম, আমি এই কথাটা মঞ্চে দাঁড়িয়ে হাতা পুড়ি দেওয়ার জন্য বলছি না, না। আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে আমার, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বাংলাতেও প্রোগ্রাম করি যখন যে থাকে, কদিনাকে বর্ধমান গেছিলাম, তারপরে বসিরহাট গেলাম। বিশ্বাস করুন সেখানকার মানুষ হচ্ছে দাদা অনেক হলেও আর না, আর ভুল করবো না, এবার রাহুল গান্ধীকে কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাই 29 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ভারতবর্ষের পরিবর্তনের আজকে দেখলেন দিল্লির বুকে ছাত্রছাত্রীদের আন্দোলন, হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিবাদ করছে। কিসের প্রতিবাদ? টিকিটের জন্য নয়, ধান্দাবাজির জন্য নয়, তাদের প্রতিবাদ কি? তারা পড়াশোনা করছে, তারা শিক্ষিত হচ্ছে, তারা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, আর তাদের প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হচ্ছে একটা অঙ্কের ব্যবসায়ীদের হাতির করার জন্য, তাদের পুঁজিকে আরো বৃদ্ধি করা যাবে। বোঝার চেষ্টা করবে 22,80,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিল নিচে, সিটের সংখ্যা কত? 59,000। কি হলো? সমস্ত প্রশ্নপত্র আগে ফাঁস হয়ে গেল। তাদের মাধ্যমে যারা বড় বড় কোচিং সেন্টার চালায় তাদের মাধ্যমে কি নাম দিয়ে? গেস্ট পেপার নাম দিয়ে। ভাবুন 22,80,000 ছাত্রছাত্রী দিন রাত মেহনত করে পড়াশোনা করেছে, পরীক্ষার আগে দেখছে তাদের ছাত্রী বেকার, কারণ তাদের সমস্ত প্রশ্ন লিক করে দেওয়া হয়েছে। যাদের কাছে পয়সা পেয়েছে, যাদের কাছে ধান্দা করেছে, সেই সমস্ত বেগুন করবেন তাকে। এই ভারতবর্ষে কোচিং ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা বড় ইন্ডাস্ট্রি আকার ধারণ করেছে মোদী সরকারের আমলে। এই কোচিং ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে 60,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোচিং ইন্ডাস্ট্রিতে 7 কোটি ছাত্রছাত্রী ট্রেনিং নেয়। ফলে সাধারণ মানুষের আগামী উঠতে গেলে তাকে কোচিং সেন্টার যেতে হবে, সেখানে ফিস দিতে হবে, সেখানে শিক্ষকের টাকা দিতে হবে, আপনার সরকারি ফলে সেখানেও টাকা দিতে হবে। ফলে সর্বশান্ত হচ্ছে ভারতবর্ষের সাধারণ নাগরিকেরা। আর কোচিং সেন্টারের মালিকরা 60,000 কোটি টাকার বাণিজ্য করছে এবং তার বাণিজ্যকে বাঁচিয়ে রাখতে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। জানেন আপনারা, এই ফাঁস হওয়ার কারণে এই ভারতবর্ষে 20 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আপনারা কি জানেন এই 24 সালে এই ভারতবর্ষ শুধুমাত্র পড়াশোনা করতে এই পক্ষপাতিত্বের জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা গেছে কত জানেন? 14,768 জন। আমি এ কথা বলছি না, এ কথা বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, যার মন্ত্রী হচ্ছে অমিত শাহ। ভারতবর্ষে যত মানুষ আত্মহত্যা করে তার উপরে 8% ছাত্রছাত্রী। আমরা কি দেশ করবো? যারা পড়াশোনা করলো, যারা শিক্ষিত হতে চাই, আমরা তাদের পরীক্ষা করতে দিলাম না, তাদের প্রশ্নপত্র ফাঁস করে দিলাম কিছু লোকের সুবিধার জন্য। পরিণাম তাদের আত্মহত্যা করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রতিবাদ করছে ছাত্রী গুম, অর্থাৎ ছাত্রদের খাওয়ানো দাও। আজকে তাই দিল্লির বুকে দেখলেন ছাত্রছাত্রীরা হাজারে হাজারে প্রতিবাদ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হচ্ছে। কোন সরকার? বিজেপি সরকার। মানুষের বলার অধিকার তো সাংবিধান করি। যদি ছাত্রছাত্রীরা আমরা আপনাকে বলি তোমাদের বড় অধিকার কেড়ে নিলাম, তাহলে দেশ এগোবে? কোন মন্ত্রীদের মতন একজন শিক্ষাবিদ, একজন পরিবেশ বিজ্ঞানী 24 দিন ধরে অনশনের মধ্যে আছে, তারা কোনো মাথা ব্যথা নাই। কংগ্রেস আমলে 50,000 প্রতিবাদ করছিল, অনশন করছিল। প্রথমে কংগ্রেস 96 ঘন্টার মধ্যে তার সঙ্গে দেখা করে তারপর যখন আবার প্রতিবাদ করলো, এই কংগ্রেস আইন তৈরি করেছিল, এই ভারতবর্ষের ক্ষমতা আসার পর
পার্টি লোকসভায় প্রয়োগ করলো না। অথচ সেই সময় আমি তাদেরকে পিছন থেকে পদক দিয়েছিল যাতে কংগ্রেস সম্পর্কে বিভ্রান্তি করা যায়, কংগ্রেসের কাছে জোর প্রমাণ করা যায়। 14 বছর বিজেপি পার্টি ক্ষমতায় কংগ্রেসকে প্রমাণ করতে পেরেছে ভোট আসে যায় আর বিজেপি পার্টি নতুন রাজনৈতিক ছাত্র তৈরি করে এটা আমাদের দাবি। হিন্দু সমাজ দেখতে পাচ্ছে রাম মন্দিরের নামে রাম মন্দিরের নামে ভারতবর্ষের রাজনীতি ওখানে যাও গিয়ে মাইকের কাছে ধরো রাম মন্দির দখল করা হলো, হিন্দুকে বোঝানো হলো তোমরা রাম রাজ্যে বসে মোবাইল দেখছো। নরেন্দ্র মোদী ভারতবর্ষের 2020 সালে রাম মন্দির আপনার নেটওয়ার্কটা ছিল না নিজে আমি যখন পার্লামেন্টে ছিলাম বিরোধীদের নেতা হিসাবে কংগ্রেসের নেতা হিসাবে তখন আমি প্রতিবাদ করে বলেছিলাম আপনি যেন রাজনৈতিক ব্যক্তিদেরকে রাম মন্দির করার দায়িত্ব দিচ্ছেন, রাম মন্দির পরিত্যাগ করুন, ধর্মচর্চা করুন, সম্প্রচার্য করুন, আপনি যেন করছেন। কিন্তু রাজনীতি করা তার পার্টির লোক তাদের কাজ করতে দায়িত্ব দিলেন। 2024 সালে 2024 রাম মন্দির ভাবলো ভোটরা সব এক টাকা মোদীকে ভোট দিবে, মোদীকে বিভ্রান্তি থেকে গেল। যখন অযোধ্যায় মোদীর পার্টির লোক হেরে গেল, মোদী বলল কিন্তু রাম দিয়ে হবে না। তাই দেখুন লক্ষ্য করে যে রাম মন্দিরে একটা গরিব মানুষ তার পকেটে 50,000 টাকা দিয়ে পয়সা দিয়ে ধাক্কা মারছে এবং সে মনে মনে ভাবে পবিত্র রাম মন্দির আমি চালা দিলাম তাহলে আগামী দিনে আমার মঙ্গল হবে, আমার ছেলের চাকরি হবে, সংসার সেই রাম মন্দিরের যা দেখভাল করছে বিএনপি ভারতের লোকেরা এই রাম মন্দির দেওয়া মানুষের চাঁদা কোটি কোটি টাকা লুট করে চলে যাচ্ছে। লুট করে শুধু নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে রাম মন্দিরকে সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন সেই প্রধানমন্ত্রী এখন বিদ্যুৎ হয়ে যাওয়ার পরেও চুপ করে বসে আছেন। ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। তাই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে একটা কথা বলতে চাই, এই বিভাজনের রাজনীতি থেকে আসুন আমরা মুক্ত হয়ে নতুন বাংলা বলি। এই বাংলায় বিভাজনের রাজনীতিতে যেন আমরা এটাই আমাদের দেওয়া। এই ভারতবর্ষের তৈরি করতে, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী জনজাতি সবাই মাইক দিয়ে দেয় ওখানে। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, আমাদের সমাজ ভেদাভেদ চেষ্টা করা হচ্ছে। এ ভারতবর্ষে মুসলমান কিছু করেনি, কিন্তু হিন্দুরা করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা ইতিহাসের যেমন আমাদের জাতির পিতা ছিলেন মহাত্মা গান্ধী, যেমন এই ভারতবর্ষের অনেক ব্যক্তি যাকে আমরা সীমান্ত গান্ধী বলতাম, খান আব্দুল গফফার খান। আব্দুল গফফার খান তার জীবনে 35 বছর জেলে বন্দী ছিল ভারতবর্ষের কেউ বলবে না কথা। আজকে ভারতবর্ষের সরকার ওনার বই থেকে সেগুলো তুলে দিচ্ছে। আপনারা কি জানেন যে স্লোগানটা নিয়ে সেদিন বিপ্লবীরা শহীদ হতো, আন্দোলন করত, ফাঁসির মঞ্চে চলে যেত, ইনকলাব। সেই ইনকলাব স্লোগানের মালিককে, সেই ইনকলাব স্লোগানকে সৃষ্টি করেছিল মৌলানা আশরাফ রুহানি। আপনারা কি জানেন যে সেদিন আস্তে আস্তে ফাঁসির মঞ্চে চলে গেছিল আশরাফুল্লাহ। কাকুরি মামলায় আশরাফুল্লাহ ফাঁসি হয়েছিল। আপনারা কি জানেন যখন তার ফাঁসি হচ্ছে তখন ব্রিটিশ তাকে জিজ্ঞেস করছে তোমার সেই ইচ্ছা বলো, তখন আশরাফুল্লাহ কি বলছিলেন? তিনি বলছেন মেরা এখতিয়ার जो है कोई जरा अपनी खाटी पतन मेरे काफन আমার যখন দেবতা কাফন বন্দী হয়ে যাবে তার উপরে একটু ভারতবর্ষের আপনারা জানেন ভারতবর্ষের যে খবর যে সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছে, যে সিপাহী বিদ্রোহ ঝাঁপির রানী হাজার মহল সকলের বিখ্যাত, সেই সিপাহী বিদ্রোহের দিল্লির 27,000 মৌলানাকে
কৃত্রিমভাবে বিভাজন, কৃত্রিমভাবে দুষ্কর্ম তৈরি করা হচ্ছে, এটাই আমাদের দুর্ভাগ্য। তাই এলাকার মানুষ, বাংলার মানুষ এই রাজনীতির সর্বত্র বাংলায় এর মধ্যে বিজেপি পার্টি হাতি হাতি পাপা করে ঢুকে গেছে। মমতা ব্যানার্জি আপকে শহীদ দিবস নাটক করছেন, এই মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় এই বাংলায় বিজেপি পার্টিকে একসঙ্গে নির্বাচনী সহযোগিতা করে নির্বাচনী গঠবন্ধন বানিয়ে এই বিজেপি পার্টিকে এই বাংলায় প্রবেশ করেছেন মমতা ব্যানার্জি। আপনারা ভুলে গেছে তিনি সব কিছু দেখবেন, তিনি নাটকে বিশ্বাস করবেন। আপনাদের ভালো বলি, সাল 2011 আমি তখন পার্লামেন্টের মেম্বার সোনিয়া গান্ধী একজন ডাকের আমাকে দেখে বললেন, অভিক বাংলায় নির্বাচন আসছে, আমি বললাম ম্যাডাম এই মুহূর্তে বামফ্রন্টকে মমতা ছিল করতে গেলে মমতাকে আমাদের দরকার, আমি মমতাকে সহযোগিতা করি। আমি বলছিলাম আমি কিন্তু অদ্ভুত হবে মমতা আসার পর এই মমতাকে সব থেকে আগে আক্রমণ করলো তাকে জানে এই কংগ্রেস পার্টি। পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির অফিস কর্মী রেলে তুলে আমরা দাঁড়িয়ে খুন করে দিল এই মমতা ব্যানার্জি। হ্যাঁ, ইতিহাস আমাদের পঞ্চায়েত ভোট করতে যায়নি, মিউনিসিপালিটি ভোট করতে যায়নি, কোথাও রাজনীতি কথা বলতে যায়নি। মিথ্যাকে তার মিথ্যাকে আমার জেলা মুর্শিদাবাদের শয়ে শয়ে আমাদের কংগ্রেস কর্মীদেরকে পানি কেস দেওয়া হয়েছে। পানি কেস মানে কি জানেন? মদক পাচার দিয়ে তাদের কংগ্রেস করতে না পারে। মমতা ব্যানার্জি আপনার আমলে শুরু যখন হলো এই বাংলায় আপনারা বলে দেওয়া এই বাংলায় 2011 সালের পর 15 বছর কেটে গেল, আপনারা দেখতে পেয়েছেন আজকে বাংলায় কি দেখছি আমরা। সেদিন 93 সালে যে গুলি চলেছিল, তাদের যারা মারা গেছিল, শহীদ হয়েছিল, আজকে খবর বার হচ্ছে সেই শহীদ পরিবারের জন্য যে কমিটি করেছিল চ্যাটার্জি কমিশন, সেই কমিশনের একটাও অনুমোদন এই বাংলার মুখ্যমন্ত্রী দেয়নি। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট যাতে পেশ হয় তাতে দীর্ঘদিন ধরে দাবি করে সমস্ত আন্দোলনের কৃতিত্ব নিয়েছে মমতা ব্যানার্জি। আর বাংলায় ভোট আদায় করেছে, শহীদের রক্ত তারা ব্যবহার করছে, শহীদের রক্ত নিয়ে ব্যবসা করেছে এই মমতা ব্যানার্জি। সেদিন আমাদের নেতারা স্বর্গীয় বীরেন দাসকে আরম্ভ করে অতি ভরসা করে সবাই কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। আমি সামিল হইনি, ছিলাম না, আমি পালিয়ে গেছিলাম পরিবার ছেড়ে। কিন্তু সেদিন যারা সামিল হয়েছিল সকল শুনবেন না মমতা ব্যানার্জি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। তাই যে কথা বলতে চাইছিলাম, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাবছে সভা, সেই সবাই শহীদ পরিবারের মানুষ, শহীদদের পরিবারের লোক প্রাপ্তনে আছে, তাদের সঙ্গে আছে। আপনার দলের দেখতে পাচ্ছেন সরকারের কোথাও যাচ্ছে না। 3 দিন আগে আমাকে দিল্লি থেকে পরিচিত লোক আমাকে ফোন করেছে, যাদেরকে क्या हो रहा है बांग्लादेश क्या हो रहा है। सुबह पुलिस जाते हैं और शाम होते ही बागी पार्टी में शामिल हो जाता है। বলছে সকালবেলায় পুলিশ যাচ্ছে, সন্ধ্যে হতে ব্যাংক খুলে তারা বিজেপি পার্টির আরেকটা দল নব বিজেপি তাদের যোগদান করছে। আমি তখন বললাম স্যার ये लोग बागी नहीं है, हिंदी में बोले बागी, तब बोले बागी लोग कौन है? আমি বললাম ये लोग बागी नहीं है, ये मेरा दादी है। जब पुलिस उनको घर में पहुंचे तो वो मेरा दादी है, यही है ये दादी वो भागी, ये सारे दागी लोग हैं वो भाग रहे ममता बनर्जी को छोड़कर। अच्छा जाने तक तो वोट नहीं है, তারা কতটা কাপুরুষের বাচ্চা দেখো। মমতা ব্যানার্জি চলে গেলে বাচ্চারা খাওয়া মতো। মমতা ব্যানার্জি মনে করেছিল সকালে যেমন গাছের পাতায় শিশির দিকে থেকে মনে হয় মণিমুক্ত, মমতা ব্যানার্জি মনে করেছিল মণিমুক্ত বিহার, তাদের এক একটা মণিমুক্ত বিহার না। আর এমন মমতা ব্যানার্জিকে বলতে ইচ্ছা করছে তাই সামনে দিয়ে বনে মোদি বনে হিরে एक
কংগ্রেস থেকে